1 মাস পড়াশোনা করে মেডিকেলে টপ করা, 90 দিন পড়াশোনা করে এইচএসসিতে এ প্লাস পাওয়া, শেষ 30 দিনে পড়াশোনা করে বোর্ডে টপ করা। উপস, আমাকে কি প্লে স্টোরে থাকা কিছু অ্যাপসের মতো মনে হচ্ছে? হ্যাঁ, হতেই পারে, কারণ এভাবে কিছু কথা বলছিলাম যে 1 মাসের ভিতরে কিভাবে মেডিকেলে টপ করা যায়, 1 মাসের মধ্যে কিভাবে এইচএসসিতে টপ করা যায়। না, আমি কোনো প্লে স্টোরে থাকা কোনো অ্যাপস না, আমি তোমাদের সিয়াম ভাইয়া তোমাদের 22 আগস্ট হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে আসছি। তো আজকে আমরা মূলত তোমাদের 22 ব্যাচের 22 আগস্ট হতে যাওয়া যে এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় কিছু গাইডলাইনমূলক এবং ভাইয়ার একান্ত কিছু ব্যক্তিগত কিছু নির্দেশনা, কিছু অনুরোধ এবং কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দেব। তো দেখো, পয়েন্ট আকারে আমি তোমাদের জন্য কিছু কথা লিখে রেখেছি বোর্ডে। তো এই অনুযায়ী, এই বেসিসে আজকে কথাবার্তা বলবো। ভিডিওটা 22 ব্যাচের জন্য এবং 23 ব্যাচের বাচ্চা কাচ্চা যারা আছো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো চলো প্রথম পয়েন্টে যাই। নিজেকে জানা, নিজের অবস্থা জানা। তুমি ধরো মিস্টার এক্স, তুমি টেবিলে বসো, ঠান্ডা মাথায় টেবিলে বসো, টেবিলে বসে চিন্তা করো নিজের অবস্থা সম্পর্কে। নিজেকে জিজ্ঞাসা করো, এই তোর কয়টা চ্যাপ্টার এখনো বাকি রয়েছে? শর্ট সিলেবাসের কয়টা চ্যাপ্টার তুই এখনো ঠিকমতো বেসিক সহ প্র্যাকটিস করিসনি? নিজেকে নিজে প্রশ্ন করো। নিজেকে নিজে প্রশ্ন করো যে তোমার কোন টপিকটা এখনো ঝামেলা আছে। নিজেকে নিজে প্রশ্ন করো যে কোন টপিকের সিকিউ তুমি পারো না, কোন টপিকের এমসিকিউ তোমার সমস্যা হয়, কোন ম্যাথটা তোমার করতে টাইম বেশি লাগে, ফিজিক্সের কোন চ্যাপ্টারটা তুমি আদৌ পারো না। নিজে নিজের হিসাব করতে বসো, আত্মসমালোচনা করো এবং একটা খাতা নাও এবং সেই খাতায় লিখে নাও যে আমার এই টপিক বাকি, আমার এই দুর্বলতা রয়েছে। নিজের দুর্বলতাগুলোকে যদি একটা চার্টে বানিয়ে ফেলো তাহলে দেখবে তোমার দুর্বলতা অনেক ছোট হয়ে গিয়েছে। তোমরা প্রায় সময় ভাবো না যে আমার তো পড়া সব বাকি, এসএসসিতে এইচএসসিতে কিভাবে এ প্লাস পাবো, কিভাবে মেডিকেলে চান্স পাবো? মেডিকেল তো দূরে। এখন একটা চিন্তা আসছে না তোমাদের যে অনেক সময় তো শেষ, পরীক্ষা তো এসেই পড়েছে, পড়াশোনা তো কিছুই হলো না। তুমি তোমার সেই সমস্যাগুলোকে একটা ছোট খাতায় লেখো, দেখো সমস্যাও ছোট হয়ে গিয়েছে। তো সেটাই আমার কথা যে নিজেকে জানো, নিজের অবস্থা জানো। এইচএসসি পরীক্ষার জন্য তুমি কতটা প্রিপেয়ার্ড বা কতটুকু প্রিপারেশন তোমার হয়েছে, তুমি নিজে নিজের খাতায় সেই হিসাবটা করতে বসো। দেখবে তুমি তোমার ঘাটতিগুলো পেয়ে গেছো, তুমি তোমার সফলতাগুলো পেয়ে গেছো। এই যে ঘাটতি আর সফলতার যে একটা রেশিও, সেই রেশিওতে যদি তোমার ঘাটতিও বেশি থাকে, সেই ঘাটতিগুলো সলভ করার সময় এখন। এই যে ভাই এখন ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 27 তারিখ, দিবাগত রাত বলতে পারো, কারণ এখন বাজে রাত 1:30। আমি এখন ভিডিও বানাচ্ছি। এখন থেকে যদি সময় ধরি তাহলে তোমাদের হাতে আর মাত্র 88 দিন সময় আছে এইচএসসি পরীক্ষা। 88 দিন হচ্ছে মোর দেন এনাফ তোমার প্রিপারেশনের জন্য। তো এই সময়গুলোকে তোমার সেই রেশিওর ঘাটতিটুকু কমাতে সবচেয়ে বেশি হেল্প করবে যদি তুমি এই সময়টুকুকে ইউটিলাইজ করতে পারো। অতএব নিজের অবস্থা বুঝো, নিজেকে বুঝো, নিজের হিসেব করতে বসো। 2 নম্বর পয়েন্ট, রেজাল্টের গুরুত্ব বোঝা। বুঝতে পারতেছো কি বলছি আমি? তোমার এ প্লাসের মূল্য বুঝতে হবে। এই যে সামনে 22 তারিখের যে পরীক্ষা, তুমি কি জানো এই যে 22 তারিখের যে রেজাল্ট, এটা তোমার লাইফের জন্য কতটা ইম্প্যাক্টফুল হবে? তুমি কি জানো এই যে রেজাল্ট, এই রেজাল্টটি পরবর্তী জীবনে তোমার জীবন কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে। কিভাবে বলছি ভাইয়া, এই যে রেজাল্ট এ প্লাস, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস তো কোনো খাতা কলমের হিসাব না, এ প্লাসটা মেইন। এটাই কিন্তু তুমি যদি একজন মেডিকেল বা একজন ডাক্তার হওয়ার যদি আশা রাখো, তাহলে কিন্তু এটাই হচ্ছে তোমার প্রথম পরীক্ষা। তোমরা তো জানো 300 মার্কের পরীক্ষা 200 মার্ক হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে। এসএসসি তো শেষ, এখন রইল কি এইচএসসি। অর্থাৎ মেডিকেলের গ্রহণযোগ্যতার প্রথম কথাই কিন্তু একটা এ প্লাস, একটা জিপিএ 5, এটা কিন্তু পেতেই হবে। তুমি যদি মেডিকেলে পরীক্ষা দিতে চাও, জিপিএ 5 ছাড়া তুমি পরীক্ষাই দিতে পারবে না। তুমি ফর্ম পূরণ করাই কোনো ভ্যালিডিটিই নেই। হ্যাঁ, তুমি পরীক্ষা দেবা, কিন্তু তুমি অন্যান্য এ প্লাস প্রাপ্ত যারা থাকবে তাদের থেকে অনেক পিছিয়ে পড়বা। এ প্লাস গোল্ডেন মানে জিপিএ 5 নেই এমন চান্স পাওয়ার হার এখন অনেক কমে গেছে, কারণ ডে বাই ডে মেডিকেলের মার্ক কিন্তু অনেক আপগ্রেড হচ্ছে, অনেক বেশি মার্ক পেয়ে কিন্তু স্টুডেন্টরা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। তো সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাকে গোল্ডেন এ প্লাস প্লাস জিপিএ 5 এনশিওর করেই
পরীক্ষার জন্য বসতে হবে। এখন আসি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। বুয়েটে প্রিলিমিনারি যে পরীক্ষা রয় সেখানে সিপিএম যে সাবজেক্টগুলো, সিপিএম কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এখানের যে 600 মার্ক, এই 600 মার্কে কিন্তু 540-এর উপরে পেতে হয়। তুমি যদি 540-এর উপরে না পাও তাহলে তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হবে না। প্রিলিমিনারি যে পরীক্ষা হয় বুয়েটে, সে পরীক্ষা উত্তীর্ণই হবে না। তুমি ধরো এখন টপ করতেছো, উন্মেষে পরীক্ষা দিচ্ছ বা যত ধরনের ইঞ্জিনিয়ারিং কোচিং রয়েছে সব জায়গায় তুমি টপ করতেছো, সব ভাইয়েরা বলতেছে তুমি নাকি বুয়েটে ফার্স্ট হবা পরীক্ষা দিলে। মেডিকেলের যে প্রিলিমিনারি কোর্স করতেছো, প্রি মেডিকেল কোর্স করতেছো, অনেক ভাইয়া, অনেক অনলাইন কোর্স, অনেক কোচিং, অনেক স্যারদের কাছে সব স্যাররা বলতেছে তুমি নাকি ঢাকা মেডিকেলে চান্স পাবা, হ্যাঁ তুমি নাকি মেডিকেলে ফার্স্ট হবা। কিন্তু এইচএসসি তে তুমি জিপি 5 পাইলা না। এইচএসসি তে তোমার সিপিএম এর মার্ক 540-এর উপরে হলো না, পরীক্ষায় দিতে পারবা না মিয়া। ফার্স্ট সেকেন্ড হওয়া তো অনেক দূরের বিষয়। বুঝতেছো তুমি তোমার এই যে এইচএসসি রেজাল্ট, এটার গুরুত্ব যে তোমার এডমিশন টেস্টে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে। এইচএসসি তে ভালো করেই, এইচএসসি রেজাল্ট ভালো করা মানেই এডমিশনে কয়েক ধাপ এগিয়ে যাওয়া। আশা করি কথাটা ক্লিয়ার করতে পারছি আমি। অর্থাৎ তুমি যদি এখন মনে করো হেলা ফেলায় কোনো মতে এইচএসসিটা দিয়ে দেবে এবং পরবর্তীতে এডমিশনে কোপ দিয়ে দিবা, এটা নিছক স্বপ্ন, আর কিচ্ছু না। এডমিশন না ভালো করে, এইচএসসি ভালো না করে এডমিশনে কোপ দেওয়া ইম্পসিবল। তোমার এইচএসসি ভালো করতে হবে, দেন তুমি এডমিশনে কোপ দিতে পারবা। কথা বুঝছো? হিসাবটা তো দেখাইলাম যে মেডিকেলের হিসাব কি, ইঞ্জিনিয়ারিং হিসাব কি, যত ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীর, যত যা কিছু আছে সব জায়গায় জিপিএ 5 থাকা ম্যান্ডেটরি। এবং এটা কিন্তু তোমার রেজাল্টকে বা তোমার পজিশন অনেক আগাতে সাহায্য করবে, অর্থাৎ এটা অবশ্যই মাথায় রাখবা। এরপর আসি মানবন্টন জানা। এবার তো তোমাদের পরীক্ষার মানবন্টন হবে শর্ট সিলেবাস থেকে। তোমাদের সিকিউ থাকবে হচ্ছে 8টা থেকে দিতে হবে এবং অবজেক্টিভ থাকবে হচ্ছে 25টা থেকে 15টা দিতে হবে। সেই মার্কগুলোকে ক্যালকুলেট করা হবে হচ্ছে 100 মার্কে। দেন তোমাদের বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, বাংলা ফার্স্টে 55, বাংলা সেকেন্ডে 50, আর আইসিটি মনে হয় ওই অন্যান্য মার্কগুলোকে ম্যাপিং করে মার্ক ডিস্ট্রিবিউশন করা হবে। তো এই হচ্ছে তোমাদের মানবন্টন। এরপর যে কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার 4 নাম্বার পয়েন্ট, সাবজেক্ট ম্যাপিং করবে। সাবজেক্ট ম্যাপিং কি বলি আমি তোমাকে, তোমার সাবজেক্ট কি কি? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাংলা 2টা, ইংলিশ, আইসিটি, ঠিক না? এই না তোমার সাবজেক্ট। আর হচ্ছে বায়োলজি, এই না সাবজেক্ট তোমার। এই সাবজেক্টগুলোকে টাইম দাও। আমি বলি তোমাকে, বিশেষ করে সিপিএমবি, এই যে 4টা সাবজেক্ট, সিপিএমবি এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে ডেইলি 4 ঘন্টা করে টাইম দাও। আমি বলবো 4 ঘন্টা, 4টা সাবজেক্টে না, একটা সাবজেক্টে 4 ঘন্টা করে টাইম দাও। 4 ঘন্টা বা তোমার প্রয়োজন অনুযায়ী 5 ঘন্টা টাইম দিতে পারো। অর্থাৎ নিজের একটা সাবজেক্ট ম্যাপিং তৈরি করো যে তুমি একটা দিনে কোন সাবজেক্টের পিছনে কতটুকু টাইম দেবে, তুমি তোমার হিসাবটা করো। অর্থাৎ রুটিন বানাও, তুমি নিজের একটা রুটিন বানাও, নিজের ব্যক্তিগত একটা রুটিন বানাও। এই শেষ 2 মাস প্লাস এই যে কয়েকটা দিন বাকি, এই দিনগুলোতে নিজের প্রস্তুতি সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য। প্লাস তুমি বাংলা এবং ইংলিশেও কিন্তু গুরুত্ব দিবে। কারণ বলি, বাংলা ইংলিশে গুরুত্ব না দেওয়ার ফলে এডমিশনের কথা পরে বলছি, এইচএসসিতেই মারা খাওয়া লাগে। কেন বলি, এই যে বাংলা ইংলিশ এটাতে A+ না পেলে কিন্তু তুমি আলটিমেটলি A+ পাবা না। তুমি যদি এই সিপিএমবি তেও কোপ দিয়ে দাও কিন্তু বাংলা সেকেন্ডে A+ যদি না পাও, তুমি কিন্তু A+ পাবা না। অর্থাৎ তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট মেইনটেইন করতে হবে। এখন আসে এডমিশনের কথা। তোমরা তো জানো মেডিকেল এডমিশন টেস্ট ইংলিশে থাকে 15 মার্ক। এই 15 মার্ক হচ্ছে পোলাপানদের অনেক ভোগায়, এটা নিয়ে অনেকের ভীতি থাকে। তুমি যদি এখন থেকে ইংলিশ গ্রামার এবং ইংলিশ ফার্স্ট পেপারের যে বেসিক গুলো রয়েছে এখন যদি ক্লিয়ার করে আসো এইচএসসিতে, তাহলে তুমি দেখো মেডিকেল এডমিশন টেস্ট বা ইংলিশ যত ভার্সিটি, যত জায়গায় পরীক্ষায় আছে সেখানে তুমি সেই ভীতিটা তোমার কাজ করবে, তুমি অনেক এগিয়ে থাকবা। তুমি এখন ফাউন্ডেশন ক্লিয়ার করলা, এডমিশন সিজনে সেটা তোমাকে হেল্প করলো। এই কথাগুলো পরে বলছি, আমি আসছি কথায়। তো ওটাই যেটা বললাম যে এই শেষ কয়েক মাসে তুমি তোমার টাইমকে একদম ঠিক মতো রুটিন ওয়াইজ একদম প্রপারলি ইউজ করতে হবে। তোমার টাইম যেন একটা সেকেন্ডও তুমি উল্টাপাল্টা কাজ মানে কি, এমন কোনো কাজে না যেখানে তোমার পড়ার হ্যাম্পার ঘটে, এমন কোনো কাজে না যেখানে তোমার সিলেবাস ফুলফিল হচ্ছে না, এমন কোনো কাজে না যেখানে তোমার পড়াশোনার ব্যাঘাত ঘটে। ইউজ করবা না, তোমার টাইম ইউজ করতে হবে প্রপারলি এবং সিস্টেমেটিক্যালি এবং নিজের রুটিন ওয়াইজ তোমাকে পড়তে হবে। এরপর আসি জানা, বোঝা, বেসিক, লজিক, প্র্যাকটিস। ভাই অনেকগুলো কথা বলে ফেলছি। শোনো, আমরা অনেকে মনে করি কি এডমিশনটা কোনো মতে হেলায় ফেলায় দিয়ে ফেলি,
অমুক ভাইয়ের সাজেশন পড়ে ফেলি, অমুক কোচিং এর সাজেশন পড়ে ফেলি, কলেজের অমুক টিচারের 5টা সিকিউ বললেই চান্স মানে এইচএসসি তে A+ হয়ে যাবে, এই সিস্টেমে আমরা পড়তে যাই। আলটিমেটলি তুমি এইচএসসি তে A+ পেয়ে যাবা, কিন্তু এইচএসসি কিন্তু কিছুই না ভাইয়া। এইচএসসি হচ্ছে এডমিশনের প্রো ধাপ হচ্ছে এডমিশন সিজনটা। সেই এডমিশন সিজনেই তোমাকে সবচেয়ে বেশি ভুগতে হবে যদি তুমি এখন তোমার যতগুলো চ্যাপ্টার রয়েছে, যতগুলো টপিক রয়েছে, সেগুলোর বেসিক প্লাস সেগুলোর লজিক প্লাস সেগুলোর ভিতরে কি আছে সেগুলো যদি না বুঝে যাও, তখন টাইম কম থাকবে। এখন টাইম আছে, তখন টাইম কম থাকবে একটা চ্যাপ্টার পড়ার। এখন টাইম আছে, এখন একটা অধ্যায় পড়ার জন্য একটা দিন আছে, তোমাকে সেটা কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে এভাবেই, জানা বোঝা বেসিক লজিক এবং ম্যাথমেটিক্যাল টার্ম যত রয়েছে বেশি বেশি প্র্যাকটিস করা। তাহলেই এটা তোমাকে এইচএসসি তে হেল্প করবে একটা A+ পেতে, গোল্ডেন A+ পেতে, বৃত্তি পেতে, বোর্ডে স্ট্যান্ড করতে। এবং এই চারটা সামগ্রিক ফলাফলটা কিন্তু তোমার এডমিশন টেস্টে ভাস্ট একটা ফলাফল হবে। এডমিশন টেস্টে দেখবে কি তোমার নিজেকে অনেক হালকা লাগতেছে, কারণ কি তুমি তো টপিকটার বেসিক জানো, টপিকটার ভিতরে কি আছে, টপিকটার ভিতরের টপিক কি কি বলতে চাচ্ছে আসলে টপিকটা, সেটা তুমি জানো, সেটা তুমি বোঝো, সেটা তুমি অনুধাবন করো এবং সেটাকে তুমি প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করে পড়াশোনা করেছো। তোমার এত বেশি প্রেসার ক্রিয়েট হবে না। কিন্তু তুমি যদি চিন্তা করো অমুক অনলাইন ভাইয়ার 100 ক্লাস করে ফেলবো, A+ পেয়ে যাব, অমুক স্যারের কাছে চলে যাব, স্যার কয়টা প্রশ্ন দাগাই দেবে, ওগুলো পড়ে ফেলবো, ও আমি তো এইচএসসি A+ পেয়ে কোপ দিয়ে দিছি, এডমিশনে মনে কোপ দিয়ে দেবো। হ্যাঁ, এই শেষের ধারণাটা ভুল। এডমিশনে পারবা না কোপ দিতে, সম্ভব না তোমার পক্ষে। তুমি সিকিউ ধরাটা পড়ে গেছো, ধরো আমি এটা খুবই সিম্পল একটা উদাহরণ দিলাম, ঘাসফড়িং চ্যাপ্টারটায় আমি যদি তোমাকে এখন দাগাই দিই না, ঘাসফড়িং এর দর্শন কৌশল আসবে, ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের গঠন পড়ো, তোমার এইচএসসি কভার হয়ে যাবে সিকিউ। তুমি পড়ে গেলা, তুমি এই দিকেই পড়ে গেলা ওই ঘাসফড়িং টপিক থেকে। কিন্তু এডমিশন টেস্টে মেডিকেল বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো বা যত ধরনের ভার্সিটিতে বলো, সেই ওমাটিডিয়াম বা দর্শন কৌশল থেকে কি সব প্রশ্ন আসবে? না, প্রশ্ন আসবে সম্পূর্ণ ঘাসফড়িং থেকে। তোমার সম্পূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানতে হবে। কিন্তু এইচএসসি তে তুমি কি জানছো? জাস্ট ওমাটিডিয়াম এবং দর্শন কৌশল। হবে না, হবে না, এভাবে প্রিপারেশন নিলে কিছুই হবে না। আমও যাবে, তোমার ছালাও যাবে। কথা বুঝছো আমার? তো এর জন্যই আমি বলতেছি এই যে সময়টা আছে, এই সময়টায় প্রপারলি জানো, বোঝো, ভিজুয়ালাইজ করো, ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে লজিক্যালি চিন্তা করো, বেশি বেশি প্র্যাকটিস করো, ম্যাথ বেশি প্র্যাকটিস করো, ফিজিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করো, কেমিক্যাল যে রিয়াকশন আছে বেশি বেশি প্র্যাকটিস করো, অর্গানিক কেমিস্ট্রিকে ভয় পাবা না, অর্গানিক কেমিস্ট্রি বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি টাইম দেবা। তোমার মাথা থেকে এখন এডমিশন ঝেড়ে ফেলো, জাস্ট ফোকাস অন ইউর এইচএসসি এক্সামিনেশন। তোমার এইচএসসি পরীক্ষা ভালো করতে হবে, এইচএসসি পরীক্ষাটা A+ লাগবে। এইচএসসি পরীক্ষায় যে ভালো করবে আলটিমেটলি তার এডমিশন সিজনটা অনেক স্মুথ এবং ভালো যাবে। এডমিশন টেস্টকে যদি তুমি এখনই ফোকাস এনে ফেলো, এখনই যদি বলো আমি মেডিকেলে ফার্স্ট হয়ে যাব, আমি ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়ে যাব, বোর্ডে চান্স পেয়ে বসে থাকবো আমি, ভাই তুমি বোকার রাজ্যে আসো। উইদাউট গুড রেজাল্ট ইন এইচএসসি এক্সামিনেশন তুমি কিছুই করতে পারবে না এডমিশন সিজনে। তোমার এর জন্য এখন ঠিক মতো পড়াশোনা করতে হবে এইচএসসির জন্য। এইচএসসির বায়োলজি, এইচএসসির কেমিস্ট্রি, এইচএসসির ফিজিক্সের উপর সময় ইনভেস্ট করো, নট মেডিকেল ফিজিক্স অর জাস্ট বুয়েট ফিজিক্স। তোমার এখন এইচএসসি ফিজিক্স চিন্তা করতে হবে। তুমি খুবই লজিক্যাল একটা জিনিস চিন্তা করো, বুয়েটের ফিজিক্স কি হয়? খুবই আলটিমেট লেভেলে কিছু কঠিন কঠিন ম্যাথ, কিছু সিম্পল ম্যাথ অর্থাৎ ম্যাথমেটিক্যাল জিনিসপত্র। মেডিকেলের ফিজিক্স কি হয়? জাস্ট একক, সংজ্ঞা, সংখ্যাগত মান, মাত্রা, ভ্যালুজ, পিছনের অবজেক্টিভ, এই তো শেষ। দেখো তো দুইটা প্র্যাকটিস বা দুইটার যে প্রেক্ষাপট দুইটাকে আলাদা না? কিন্তু এইচএসসির জন্য কি জ্ঞান পড়তে হবে, অনুধাবন পড়তে হবে, প্রয়োগ করতে হবে, উচ্চতর দক্ষতা ইমপ্লিমেন্ট করতে হবে, অবজেক্টিভ পড়তে হবে, গ এবং ঘয়ের জন্য অঙ্ক করতে হবে। বুঝতে পারতেছো এইচএসসি পড়া কতটা ভাস্ট? সেই ভাস্ট পড়াশোনা তোমার এখন করতে হবে। এখন কেউ যেও না মেডিকেলের প্রিপারেশন শুরু করতে। হ্যাঁ, কিছু প্রো লেভেলের কিছু পোলাপান থাকবে যাদের এইচএসসি প্রিপারেশন শেষ, তারা এখন এডমিশনে পড়া পড়বে, স্বাভাবিক। কিন্তু তুমি আমার মতো যারা, আমি যেভাবে ছিলাম, আমি কিন্তু এইচএসসির আগে, আমরা 20 ব্যাচ, আমাদের এইচএসসি হয়নি, কিন্তু এইচএসসির আগে যে লকডাউনের যে সময়টা ছিল, আমি কিন্তু ফুললি এডমিশন বাদ দিয়ে এইচএসসি প্রিপারেশন নিয়েছি যে এইচএসসি তে এটা ভালো করতে হবে। ভাইয়ার আলহামদুলিল্লাহ পিএসসি, জেএসসি, এসএসসি তে ট্যালেন্ট পুলে বৃত্তি ছিল, তো আলটিমেটলি আমার মাথায় একটা চিন্তা ছিল কি এইচএসসি তে আমার ট্যালেন্ট পুলে বৃত্তি পেতে হবে। তো আমি জাস্ট ফোকাস রাখতাম এইচএসসির উপর। আমার
একটাই চিন্তা, জিপিএ 5 না, আমার পাইতে হবে ট্যালেন্ট পুলে ভিত্তি, আমি ওই অনুযায়ী পড়াশোনা করতাম, কিন্তু আমাদের পরীক্ষায় হয়নি, আলটিমেটলি দুঃখজনক বিষয়। তো তোমাদেরও ওই ধরনের টার্গেট রাখতে হবে যে এখনই মেডিকেলে ফার্স্ট সেকেন্ড না, এখনই বুয়েটে ফার্স্ট সেকেন্ড না, এখন চিন্তা তোমার জাস্ট এইচএসসি, জাস্ট এইচএসসি, এইচএসসিতে কিভাবে ভালো করা যায়, এইচএসসি সাবজেক্টগুলোর মার্ক কিভাবে বাড়ানো যায়, প্লাস ন্যূনতম একটা জিপিএ 5 কিভাবে রাখা যায়, ওই জিনিসটা তোমাদের এখন চিন্তা করতে হবে এবং ওই অনুযায়ী তোমাদের পড়াশোনাকে গোছাতে হবে, পড়াশোনা এগিয়ে নিতে হবে। আশা করি কথাগুলো বুঝতে পারছো তোমরা। এরপরে দেখো ভাই কি লিখছি, সময় বিনিয়োগ নো শর্ট ওয়ে। ভাই সফলতার কোনো শর্টকাট নেই ভাই। তুমি যদি এখন বলো, ওই যে আগের কথায় আবার ফিরে যাচ্ছি, অমুক ভাইয়ের শর্টকাট একটা সাজেশন পড়বো, অমুক স্যারের শর্টকাট সাজেশন পড়বো, অমুক কোচিং, অমুক গ্রুপ দিয়ে দিচ্ছে একটা সাজেশন, পড়ে ফেলি। ভাই তুমি এইচএসসি তে ভালো করবা, আমি বলছি তুমি করবা। ভাইয়া যদি এখন বসে বসে বই দেখায় যদি তোমার কিছু সিকিউ আর এমসিকিউ এর টপিক দেই না, তুমি পরীক্ষা দেবা, তুমি এইচএসসি তে প্লাস পাবা। এমন অনেক বড় বড় সিনিয়র ভাই, আমার মেডিকেলের ভাই, তোমরা গ্রুপে অনেক ভাইদের চিনো, অনেক বড় বড় গ্রুপে যে ভাইরা, তারাও যদি দাগাই দেয়, সেগুলো পরে তুমি আলটিমেটলি প্লাস পাবা। আমি বলতেছি হ্যাঁ পাবা তোমরা, কিন্তু মালটা তো খাবে এডমিশনে, আসল জায়গাতে এডমিশন। তুমি শর্টকাটে পার হয়ে গেলে কোনো মতো নদীটা, সাগর কেমনে পাড়ি হবা, সাগর কিভাবে পাড়ি দিবা? সাগর পাড়ি দিতে হইলে তো তোমার সময় বিনিয়োগ করতে হবে ভাইয়া, সময় বিনিয়োগ, পড়াশোনার পিছনে সময় বিনিয়োগ করতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে, বেশি বেশি জানতে হবে, বুঝতে হবে, বেসিক পড়তে হবে, লজিক খাটাতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলেই তুমি বেস্ট আউটকামটা পাবা। কোথায় পাবা? এডমিশনে পাবা বেস্ট আউটকাম। তোমার এডমিশন সিজনটা আবার বলতেছি অনেক হালকা যাবে যদি তুমি এই 88 দিন একটু কষ্ট করতে পারো। এই 88 দিন শর্ট সিলেবাসের প্রত্যেকটা টপিক সুন্দর মতো পড়ে, নিজের রুটিন বানিয়ে, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের একটা আলটিমেটলি অল্প 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 করে টাইম ইনভেস্ট করে যদি পড়াশোনাটাকে গুছিয়ে নাও। শেষের কথা আমি বললাম, নিজের সেরা দেওয়া। ওই কথা ভাই বললাম যে এই 88 দিনটা নিজের সেরা দাও, নিজেকে এক্সপান্ড করো, নিজের অ্যাবিলিটি এক্সপান্ড করো, নিজেকে কুয়া থেকে বের করো, নদী থেকে বের করো, সাগরে চিন্তা করো, অনেক বেশি পড়াশোনা করো। কারণ কি? কারণ হচ্ছে এত সময় যেটা বক বক করলাম ভাইয়া, তোমার এইচএসসির ফলাফল কিন্তু তোমার লাইফের উপর ইম্প্যাক্ট ফেলবে। মনে হইতেছে না খুব সস্তা মোটিভেশন দিতেছি যে এই পরীক্ষাটাই তোমার জীবন ঘুরাই দেবে, এই পরীক্ষাটাই মানে ডিসাইড করবে আগামী 20 বছর 25 বছর তুমি কিভাবে বেঁচে থাকবা। খুবই সস্তা মোটিভেশন না? সস্তা হলেও এটাই কিন্তু সত্য ভাইয়া পুরা, যে এই রেজাল্ট, এইচএসসি রেজাল্ট কিন্তু ডিসাইড করবে তোমার এডমিশনে তুমি কতটুকু এগিয়ে থাকবে, কোথায় চান্স পাবে। আর এডমিশনে কোনো জায়গায় চান্স পাওয়া মানেই কি তোমার লাইফের প্রফেশন ঠিক হওয়া, ঠিক কিনা? তুমি যদি মেডিকেলে চান্স পাও মানে কি তুমি ডাক্তার হচ্ছ, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাও তুমি দেশে বিদেশে কোনো জায়গায় ইঞ্জিনিয়ার হবো। অর্থাৎ তোমার লাইফের প্রফেশনের যে লাইনটা সেটা কিন্তু এই এডমিশনটা ডিসাইড করে দেয়। আলটিমেটলি কি বলতে পারি, ইনডাইরেক্টলি কি বলতে পারি, এই এইচএসসি রেজাল্টটাই তোমার লাইফের প্রফেশন অর্থাৎ লাইফের মোড় নির্ধারণ করে। তো লাইফের মোড় নির্ধারণে যে এই 88টা দিন রয়েছে, নিজের সেরাটাকে এই কয়টা দিন দিতে পারবা না? দেওয়া তো উচিত। এই শেষ কয়েকটা দিন নিজের মতো করে পড়ো, ফেসবুকিং কম করো, টাইম নষ্ট কম করো। টাইম ফেসবুক, গ্রুপ, ইউটিউব বা যত ধরনের যা মাধ্যম রয়েছে সেগুলোতে না দিয়ে তোমার ঘাটতি, ওই যে শুরুতে বললাম, নিজের যে আত্মসমালোচনার যে লিস্ট, নিজের রেশিও আপগ্রেড করার যে প্রয়াস, সেখানে কিছু টাইম ইনভেস্ট করো, দেখবা টার্গেট এইচএসসি তে তুমি সফল হবা। এরপর এইচএসসি পরীক্ষা দেওয়ার পর দিন থেকে তুমি শুরু করবা তোমার এডমিশনের যাত্রা। তোমার টার্গেট যাই হোক না কেন, তখন থেকে শুরু হবে তোমার আসল প্রিপারেশন, আসল জার্নি, আসল যাত্রা এডমিশনের। কিন্তু এই 88 দিনটা ফুললি তুমি ফোকাস করো এডমিশনের উপর বাদ দিয়ে এইচএসসির উপর। প্রি মেডিকেল কোর্সেও যদি তুমি ভর্তি হয়ে থাকো, একটু এখানে টাইমটা কম দাও, কারণ এইচএসসিতে খারাপ করলে না এটা রিকভার করতে পারবা না। কিন্তু এই যে খারাপটা, এটা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমার। খুবই কি বলে লেখখোর টাইপের ভাষণ দিচ্ছি ভাইয়া, ঠিক না? কিন্তু কথাগুলো এমনই। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর, এডমিশন সিজন পার হওয়ার পরই জিনিসটা রিয়েলাইজ করতে পারবা তুমি, কিন্তু ততদিন অনেক লেট হয়ে যাবে। লেট হওয়ার আগেই ভাইয়া তোমাকে বলে দিলাম, এর জন্যই ভাইয়া আজকে এই ভিডিওটা দেওয়া, যে তুমি যেন বুঝতে পারো যে আসলে এই কয়েকটা দিন কি কি করতে হবে। তুমি জানো তোমার কিভাবে পড়তে হবে, আমি বলবো না যে এইভাবে পড়বা, এই রুটিন অনুযায়ী পড়বা, সকাল 6টায় উঠবা, সকাল 12টায় ঘুমাবা, রাত 12টার ভিতরে ঘুমাই যেতে, এইসব কিছু আমি বলবো না। আমি বলবো যে এই জিনিসগুলো একটু মাথায় রাখো, নিজে একটু চিন্তা করো, নিজের সাথে একটু মিলানোর চেষ্টা করো।
যে দেখো ভাই ঠিক বলছি না ভুল বলছি। আর এখন কমেন্ট বক্সে যত ধরনের সমস্যা থাকতে পারে বা তোমাদের যত পরামর্শ দরকার হতে পারে ভাইকে জানাতে পারো, ভাই তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করো। কিন্তু কথা হচ্ছে তোমার এই প্রত্যেকটা সাবজেক্ট ম্যাপিং প্লাস নিজস্ব রুটিন করে পড়তে হবে। শেষ 88 দিনটা কষ্ট করতে হবে, এটা হলো আসল কথা। আছে আর হচ্ছে 88 দিন। আজকে হিসাবে আমি এই ভিডিও তৈরি করার সময় হিসাব থেকে হিসাব করলাম 22 আগস্ট, 27 মে থেকে 22 আগস্ট হিসাব করলাম, ওই হিসাবে বলছি। তো তুমি যখনই ভিডিওটা দেখো তখন থেকে তুমি এটা হিসাব করো এবং এই অনুযায়ী নিজেকে তৈরি করো যেন এডমিশনে তুমি তোমার বেস্ট আউটকাম দিতে পারো। এইচএসসি রেজাল্টের পর এই ভিডিওর কমেন্টে জানাবা যে কে কে প্লাস পাইছো আর কে কে ভাইয়ের এই ভিডিও ভাইয়ের কথা না শুনি না পস্তাইছো। আশা করি পস্তানোর সংখ্যা 0 হবে আর সফলতার সংখ্যা 100, 200, 300, 400, 500, 600 হবে। এটাই ভাইয়ের শুভকামনা তোমাদের জন্য। এবং এডমিশনের সময় খুব বেশি ধোঁয়ায় তোমরা পড়বা এবং অনেক বেশি কোপ দেবা, ঠিক আছে? কিন্তু আগে কিন্তু এইচএসসি 22 আগস্ট ওইটা হচ্ছে মেইন টার্গেট, আসল টার্গেট, বর্তমানের টার্গেট, এখনের টার্গেট, ঠিক আছে? তো ওই এইচএসসি পরীক্ষার জন্য এই 7টা লজিক্যাল সাজেশনের মাধ্যমে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।